তোমাদের আরও একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেল সুশান্ত বেসিক ইংলিশ গ্রামারে। আজকে আমরা দেখব ইংরাজি গ্রামারের ক্লজ এবং ফ্রেজ সম্বন্ধে। ক্লজ এবং ফ্রেজ কি, তাদেরকে আমরা কি নামে চিনি, আর কি নামে চিনি, কীভাবে ভাগ করা যায়, উদাহরণ দিয়ে প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক করবে। চলো আমরা শুরু করি ক্লজ এবং ফ্রেজ। আজকে আমরা দেখব হোয়াট ইজ ক্লজ অ্যান্ড হোয়াট ইজ ফ্রেজ। ঠিক আছে, হোয়াট ইজ ক্লজ অ্যান্ড হোয়াট ইজ ফ্রেজ। তো দেখো, ক্লজ যদি আমরা বলি তাহলে ক্লজ বলতে গেলে অটোমেটিক্যালি কিন্তু ক্লজের সঙ্গে ফ্রেজ কথাটাও চলে আসে, দুটো একসঙ্গে আসবে। যেই তোমাকে ক্লজ জিজ্ঞাসা করবে সেই তোমাকে ফ্রেজও জিজ্ঞাসা করবে। যে ক্লজ যখনই তিনি জিজ্ঞাসা করছেন যে ক্লজ কি, অটোমেটিক তুমি কনফার্ম থাকো, তোমাকে তিনি পরের কোশ্চেনটা করবেন ফ্রেজ কি। তো এই দুটোই কিন্তু আমাদের সিলেবাসে আছে। এবার আমাদের 7, 8, 9, 10, 11, 12 সব জায়গাতেই ইম্পর্টেন্ট। সো ইনফ্যাক্ট ক্লজ কি জিনিস, যদি ক্লজকে আমরা দেখি তাহলে ক্লজ হচ্ছে একটা বাক্যাংশ। তুমি খুব সিম্পল ওয়েতে বলবে যে ক্লজ হচ্ছে একটা বাক্যের অংশ, একটা বড় বাক্য, সেই বাক্যের একটা পার্ট হচ্ছে ক্লজ। ঠিক সিমিলারলি ফ্রেজও কিন্তু একটা বাক্যের অংশ, ফ্রেজও কিন্তু একটা বাক্যের অংশ। তাহলে ক্লজ ও বাক্যের অংশ, আমি এখানে লিখছি ক্লজ ও বাক্যের অংশ মানে বাক্যাংশ, আবার ফ্রেজও কিন্তু বাক্যাংশ, সেম জিনিস। তো দুটোর মধ্যে পার্থক্য কি আছে? দুটোর মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য হচ্ছে, দেখো, যদি আমরা খুব নর্মাল ওয়েতে পার্থক্য দেখি তো ক্লজে ফাইনাইট ভার্ব থাকবে, ফ্রেজে কোনো ভার্ব থাকবে না। তুমি একদম স্যাঙ্গুইন ভাবে জেনে রাখো, ক্লজে সবসময় একটা করে ভার্ব থাকবে, বাট ফ্রেজে কোনো ভার্ব থাকবে না। এটা হচ্ছে আমাদের ফ্রেজ এবং ক্লজের মধ্যে প্রথম ডিফারেন্স, পার্থক্য। তো এবার দেখো, আমরা দেখব আধুনিক যে গ্রামার, সেই গ্রামার যেটা বলছে ক্লজকে আমরা অবশ্যই একটা বাক্যাংশ বলবো, কিন্তু ক্লজকে কেমন বাক্যাংশ বলবো? একটা বড় বাক্যের মধ্যে একটা বৃহত্তর পার্ট হচ্ছে ক্লজ, এবং সেখানে অবশ্যই ভার্ব থাকবে। ফ্রেজে কিন্তু ভার্ব কোনোভাবেই থাকবে না, ফ্রেজে কোনোভাবেই ভার্ব থাকবে না। এবার দেখো, ক্লজ এবং ফ্রেজ, বিশেষ করে ফ্রেজ শিখতে গেলে পারে আমাদের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ জানাটা। কারণ ফ্রেজ কিন্তু নাউন ফ্রেজ হবে, ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, ফ্রেজ ভার্বাল ফ্রেজও হবে। আমি এক্ষুনি তোমাদেরকে বললাম যে ফ্রেজে কোনো ভার্ব থাকে না, বাট আধুনিক গ্রামারে এটা বলা হচ্ছে যে ফ্রেজে কিন্তু ভার্ব থাকতে পারে, দ্যাট ইজ ভার্বাল ফ্রেজ। তো এটা একটু হাই লেভেলের গ্রামারে চলে যাবে। তোমরা যেহেতু এখন নিচু ক্লাসে পড়ছো, তোমাদের এটা নাও লাগতে পারে ভার্বাল ফ্রেজ। তোমরা এখন জেনে রাখো যে ভার্বাল ফ্রেজে কোনো ভার্ব থাকবে না, বাট সাথে সাথে এটাও জেনে রাখো যে ভার্বাল ফ্রেজ বলেও কিন্তু জিনিস আছে, আধুনিক গ্রামারে বলছে ভার্বাল ফ্রেজ হতে পারে, ঠিক আছে, বা হয়। তো ভার্ব হতে পারে ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, তো প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। তো জেনারেলি দেখো, আমি যতগুলো কথা বললাম, নাউন বললাম, প্রোনাউন বললাম, ভার্ব বললাম, অ্যাডভার্ব বললাম, প্রিপোজিশন বললাম, সবই বললাম, তো সবগুলোই কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। তো ইনফ্যাক্ট আমাদের যদি খুব ভালোভাবে পার্টস অফ স্পিচ না জানা থাকে, তো আমরা কিন্তু একটু ফ্রেজ বুঝতে গিয়ে হোঁচট খাবো। ক্লিয়ার? তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে তোমরা কিন্তু পার্টস অফ স্পিচ ভালো করে একটু বাড়িতে পড়ে নিও, যে গ্রামার বই তোমাদের আছে বাড়িতে, সেটা হাইলাইটস থাক বা যে কোনো বই থাক, সেখান থেকে একটু দেখে নিও। ঠিক সিমিলারলি দেখো, ক্লজেও কিন্তু আমাদের এই পার্টস অফ স্পিচ লাগবে, কারণ আমাদের এর পরে যখন আমরা ক্লজে একটু ডিটেলসে যাব, তখন কিন্তু আমরা দেখবো সেখানে নাউন ক্লজ থাকবে, সেখানে রিলেটিভ ক্লজ থাকবে বা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজও কিন্তু সেখানটায় থাকবে। তো এই যে নাউন ক্লজ কি জিনিস, তাহলে নাউন ক্লজ বুঝতে গেলে আমাকে নাউন বুঝতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজ বুঝতে গেলে আমাকে অ্যাডজেক্টিভ বুঝতে হবে, তো সিমিলারলি অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝতে গেলে আমাদেরকে অ্যাডভার্ব বুঝতে হবে। তো উভয় ক্ষেত্রেই কিন্তু পার্টস অফ স্পিচ ইজ ম্যান্ডেটরি। তো রিকোয়েস্ট থাকবে তোমাদের সবার কাছে যে পার্টস অফ স্পিচটা ভালো করে একবার দেখে নিও। ইনফ্যাক্ট আমরা এখন ক্লজ সম্বন্ধে একটু দেখছি। আমি কি বললাম, এই একটা সম্পূর্ণ বাক্য, এই বাক্যের মধ্যে হতে পারে এই একটা পার্ট, এটা হচ্ছে একটা ক্লজ, তাহলে এটাও একটা ক্লজই হবে, এটাও একটা ক্লজই হবে। এবার এই যে ক্লজ, এই ক্লজটাকে যদি আমরা ভাঙি তো দেখবো, আমরা ফ্রেজটাকে একটু পরে ভাঙছি, আমরা এই ক্লজটা মানে একটা একটা করে আমরা ধরি, আগে ক্লজটাকে দেখি, পরে আমরা ফ্রেজটাকে দেখবো। তো ক্লজকে আমরা যদি ভাঙি তো দেখবো যে ক্লজকে আমরা ভাঙলে পারে আমাদের দুটো ভাগ চলে আসবে। একটা হচ্ছে এখান থেকে আসবে আমাদের মেন ক্লজ, আর একটা আসবে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ।
আমরা মেন ক্লজটাকে আরেকটা নাম দেবো, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা আরেকটা নাম দেবো অর দিয়ে, ডিপেন্ডেন্ট ক্লজ। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর মানে হচ্ছে স্বাধীন, আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে পরাধীন। তোমরা জানো এটা আক্ষরিক অর্থ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ দেখো পরাধীন, তার মানে পরাধীন বাক্যাংশ। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ হচ্ছে স্বাধীন। এখানে স্বাধীন বা পরাধীন এই অর্থে যে মেন ক্লজ সেন্টেন্সে যে অংশ থাকবে, আমি ধরলাম এই একটা বাক্য, এই বাক্যে দেখলাম এইটা হচ্ছে আমাদের মেন ক্লজ আর এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ক্লজ, এই পার্টটা যদি মেন ক্লজ হয় তাহলে এর নাম বলেছি আমি স্বাধীন বাক্যাংশ। মানে এই পার্টটুকু একা একা মানে করতে পারবে, বাক্যের এই অংশটুকু একা একা মানে করতে পারবে। যদি আমি এইটুকু নাও বলি, যদি সাবঅর্ডিনেট ক্লজটা নাও বলি, তাও কিন্তু মেন ক্লজ একা একা মানে করতে পারবে। আর ডিপেন্ডেন্ট ক্লজের আমি মানে দিয়েছি পরাধীন, তার মানে এটা একা একা মানে করতে পারে না। তার মানে এটা বলতে চাইছি যে মেন ক্লজ যদি আমি না বলি তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু একা একা কোনো মানে করতে পারবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝাতে গেছে? তো এই হচ্ছে আমাদের প্রাথমিক দুটো ভাগ ক্লজের, সাবঅর্ডিনেট ক্লজ এবং মেন ক্লজ। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি আমি, যারা ইংরেজি ভালো করে একটু শিখতে চাও, বাজারে প্রচুর বই তো আছেই, ইনফ্যাক্ট খুবই ভালো ভালো বই আছে, পিসি দাস আছে, আরও অনেক নেটস্কিল্ড আছে, যেগুলো ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা যারা আছো। আর যদি তাদের মধ্যে থেকে আমরা যদি ধরি যে বেটার, আমার কাছে বেটার, তো তোমরা পিকে মুখার্জির হাইলাইটস বইটা ফলো করতে পারো। এবং এই বইটাতে এত সুন্দরভাবে ওরা সব কিছুকে ডিটেলসে বলেছে, ক্লজ সম্বন্ধে, ফ্রেশ সম্বন্ধে, তোমাদের ভালো লাগবে। সো ইট ইজ ভেরি গুড বুক, হাইলাইটস অফ ইংলিশ বাই পিকে মুখার্জি। তো এই বইটা ফলো করবে। তো এখানে যদি আমরা দেখি পিকে মুখার্জির হাইলাইটসে, তো সেখানে আমরা দেখব যে মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, পিকে মুখার্জি বই যারা ফলো করো হাইলাইটস, তাদেরকে আমরা বলছি, এখানে দেখবে পেজ নাম্বার 150 এরা খুব ফাইনভাবে লিঙ্কার্স এবং বাইন্ডার্স আমাদেরকে শিখিয়েছে। লিঙ্কার্স এবং বাইন্ডার্স। তো এখানে এই লিঙ্কার্সগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। কেন নেই? কারণ লিঙ্কার্স তারাই যারা আমাদেরকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে। আর আমি যে ক্লজ শিখছি সেই ক্লজের মধ্যে মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। তো মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ মিলে এরা কি তৈরি করে? এরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। এটা খেয়াল রাখবে। ক্লজ জিনিসটা কম্পাউন্ড সেন্টেন্সও আছে, কম্পাউন্ড সেন্টেন্সেও দুটো ক্লজই থাকতে পারে, আই মিন শুধু মেন ক্লজ থাকতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। আবার দেখো কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একটা মেন ক্লজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এবং কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের বাইন্ডার্সের প্রয়োজন। এবং এই বাইন্ডার্সগুলোর লিস্ট 150 নম্বর পেজে হাইলাইটস বইতে আছে। তোমরা এই বইটা কিনে নিতে পারো, এটা আপ টু 6 থেকে 10 অবধি পাওয়া যায়। তো তোমরা প্রত্যেকটা ভার্সনে কিনে নিতে পারো, তোমাদের কাজে দেবে বইটা, খুব সুন্দর বই। তো বাইন্ডার্সের লিস্ট আমরা হাইলাইটসে পাবো। তো সেখান থেকে আমরা বাইন্ডার্সের লিস্টটা মোটামুটি পড়ে নেবো। দেখো বাইন্ডার্সগুলো যদি জানা থাকে আমার প্রত্যেকটা শব্দের মানে, তাহলে আমাদের ক্লজ চুজ করতে বা ক্লজটাকে ক্লাসিফাই করতে সুবিধা হবে। ক্লাসিফাই করতে এই কারণে বললাম, সাবঅর্ডিনেট ক্লজ যেটা আমরা বললাম, এই সাবঅর্ডিনেট ক্লজ এবং মেন ক্লজ যদি আমরা এবার বলি যে এই যে বাক্যটা আমরা এখানে বললাম, এই বাক্যের মধ্যে এইটুকু আমাদের মেন ক্লজ আর এইটুকু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এইটুকু যে সাবঅর্ডিনেট ক্লজ বা এইটুকু যে মেন ক্লজ কি করে বুঝবো? তখন এই বাইন্ডার্স আমাদেরকে হেল্প করবে। যদি বাইন্ডার্সের লিস্টটা পুরোপুরি আমরা জানতে পারি, তো দেখবো যে সাবঅর্ডিনেট ক্লজ যারা, এরা সবসময় বাইন্ডার দিয়েই শুরু হয়, এরা অল টাইম বাইন্ডার দিয়ে শুরু হয়। তুমি যখনই দেখবে কোনো একটা বাক্য, সেই বাক্যে বাইন্ডার্স কেউ না কেউ আছে। বাইন্ডার্স কারা হতে পারে? WH টাইপ ওয়ার্ড যে কোনো হতে পারে, দ্যাট হতে পারে, সো দ্যাট হতে পারে, অ্যাজ ইফ হতে পারে, অ্যাজ হতে পারে, এরকম আছে। তো সমস্ত লিস্ট বাইন্ডার্সের ওখানে দেওয়া আছে। তো তোমরা যখন দেখবে কোনো একটা ক্লজ বাইন্ডার দিয়ে শুরু হচ্ছে, তো জানবে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং শুধুমাত্র বাইন্ডারই থাকবে না সাবঅর্ডিনেট ক্লজে, সাবঅর্ডিনেট ক্লজে বাইন্ডার থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। অটোমেটিক্যালি মেন ক্লজে কি থাকবে? শুধুমাত্র সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এই বাক্যের এইটুকু যে আমার সাবঅর্ডিনেট ক্লজ, সেটা বোঝার একমাত্র রাস্তা, এখানে অবশ্যই একটা বাইন্ডার থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। আর এইটা যে মেন ক্লজ, সেটা বোঝার রাস্তা, এখানে শুধু সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে আমরা বোঝাতে পারলাম যে ক্লজ দুরকম, ক্লজের মধ্যে মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আচ্ছা, এবং মেন ক্লজে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে,
আর সাবঅর্ডিনেট ক্লজে একটা অবশ্যই বাইন্ডার থাকবে, ওই বাইন্ডারটাই আমাকে বলে দেবে যে এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ স্টার্ট হচ্ছে, এবং সেই হিসাবে আমরা বাইন্ডার, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে আমরা মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ বের করবো। ঠিক আছে, তাহলে আমরা মূলত ক্লজের দুটো ভাগ এখানে দেখলাম, একটা মেইন ক্লজ আর একটা সাব ক্লজ। আর একটা ক্লজ আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই কোঅর্ডিনেট ক্লজ কি করে? এই কোঅর্ডিনেট ক্লজ তোমরা জানবে সাধারণত যে কোনো ধরনের কন্ট্রাস্টমূলক বাক্য, যেখানে আমরা কোনো বিপরীত ধর্মী কিছু একটা বোঝাই। ঠিক আছে, যেমন ধরো ও খুব তাড়াতাড়ি হাঁটলো কিন্তু বা তাও সে ট্রেনটা মিস করলো, এই যে তুমি তাও বললে বা তবুও বললে, ইয়েট। তো ইয়েট ইজ আ কোঅর্ডিনেটিং সেন্টেন্সে আমরা ব্যবহার করি কোঅর্ডিনেটিং ক্লজে। তো এই যে কোঅর্ডিনেটিং ক্লজ, এই কোঅর্ডিনেটিং ক্লজও কিন্তু এই ক্লজের মধ্যেই একটা পার্ট। বুঝতে পারলাম? আচ্ছা, এই গেল মূলত ছোট করে আমাদের ক্লজ সম্বন্ধে ডিসকাশন। এবার যদি আমরা আরেকটু ভাঙি, যেটা আমি একটু আগে তোমার প্রথমে বলছিলাম যে ক্লজ পড়তে গেলে আমাদের পার্সোনাল স্পিচ লাগবে, নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ, তারপরে অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো আমাদের দরকার পড়ে। তো দেখো সাবঅর্ডিনেট যে ক্লজ, সেই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কিন্তু এবার সাবঅর্ডিনেট নাউন ক্লজ ঢুকবে, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ ঢুকবে এবং সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ ঢুকবে। তাহলে কখন আমরা কোন ক্লজকে, মানে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আমরা এখানে পাচ্ছি, এই সাবঅর্ডিনেট ক্লজটা নাউন ক্লজ হতে পারে, এই সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে, এই সাবঅর্ডিনেট ক্লজটা আবার অ্যাডজেক্টিভ ক্লজও হতে পারে, কিন্তু সেগুলো কোন সময়ে হবে। তো তার আগে এটা নিয়ে আমরা একটা পরবর্তীকালে ভিডিও করব, কারণ একসঙ্গে একটা ভিডিওতে এত কিছু বলতে গেলে পরে তো বহুত সময় লেগে যাবে। তো নাউন ক্লজ কীভাবে বের করবো, সাবঅর্ডিনেট রিলেটিভ ক্লজ কী করে বের করবো, সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ কী করে বের করবো, সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করবো। বাট তুমি জেনে রাখো যে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কিন্তু সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট রিলেটিভ ক্লজ এবং সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ থাকে। এবার আসছি আমরা ফ্রেজ। দেখো ফ্রেজ মানেও বললাম বাক্যাংশ। তো ফ্রেজ কোথায় কোথায় আমরা বা কিভাবে বুঝবো? তো ফ্রেজে আমরা আগে বলেছি ফ্রেজে কোনো ভার্ব থাকে না, এটা আমরা আগে বলেছি। তো তুমি যখন দেখবে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, সেটা একের বেশি, দেখো গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু একের বেশি মানে 2 হতে পারে, 3টে ওয়ার্ড হতে পারে, 4টে ওয়ার্ড হতে পারে। তো গ্রুপ অফ ওয়ার্ডস যখন তার মধ্যে কোনো ভার্ব থাকবে না, এবং ফ্রেজ কিন্তু একা একা মানে করতে পারে বাট কমপ্লিট মিনিং প্রদান করতে পারে না, এটা ভালো করে বোঝো। ফ্রেজ একা একা মানে করতে পারে, তুমি বলছো ইন দ্য মর্নিং, তাহলে মানে ইন আছে, দি আছে, মর্নিং আছে। তোমায় কিন্তু ইন দ্য মর্নিং যখন তুমি কোনো সেন্টেন্সে পড়বে, তখন তোমায় কিন্তু ইন দ্য মর্নিং একবারে বলতে হবে। অ্যাট নাইট তোমায় কিন্তু অ্যাট নাইট একসঙ্গে বলতে হবে, তুমি অ্যাট আলাদা নাইট আলাদা বলতে পারবে না। উই স্লিপ অ্যাট নাইট, তোমাকে যে বললাম উই স্লিপ অ্যাট নাইট, আমি অ্যাট নাইট কিন্তু একসঙ্গে বললাম, তো আমি কিন্তু বলতে পারবো না উই স্লিপ অ্যাট তারপরে নাইট, এরকম বললে বাক্যের কোনো মানেই দাঁড়াবে না। তো অ্যাট নাইট যেহেতু একসঙ্গে বলছি আমরা, তো অ্যাট নাইট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, দুটো শব্দের সমষ্টি। বা উই ওয়াক ইন দ্য মর্নিং, আমরা সকালবেলা হাঁটি, তো ইন দ্য মর্নিং আমি একসঙ্গে বলছি। তো ইন দ্য মর্নিং এর ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাট নাইটের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাট নাইট এবং ইন দ্য মর্নিং এই উভয় ক্ষেত্রে কিন্তু অ্যাট নাইট দেখো একা একা মানে করতে পারে রাত্রেবেলা, কিন্তু কোনো একটা সেন্টেন্সের সম্পূর্ণ মিনিং বা সম্পূর্ণ আইডিয়া বা কনসেপ্ট ক্লিয়ার করতে পারছে না। কিন্তু ইন দ্য মর্নিং শুধু তুমি ইন দ্য মর্নিং বলছো, কোনো বাক্যের মধ্যে ইন দ্য মর্নিং বলছো না, শুধু ইন দ্য মর্নিং বলছো, তাহলে কি ইন দ্য মর্নিং কোনো সেন্টেন্সে মিনিং ক্লিয়ার করতে পারছে, সম্পূর্ণ মানে ক্লিয়ার করছে না। তাহলে ইন দ্য মর্নিং বা অ্যাট নাইট বা এই ধরনের যখন তুমি দেখবে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, যারা কোনো সেন্টেন্সে আসে এবং কোনো সেন্টেন্সে এসে সেই সেন্টেন্সে মিনিংটাকে সম্পূর্ণ করে, সে একা একা মানে করতে পারে কিন্তু সম্পূর্ণ অর্থ একা একা করতে পারবে না, এর নাম হচ্ছে ফ্রেজ, এবং ফ্রেজে কোনো ভার্ব থাকবে না। বুঝতে বললাম? এবার দেখো এই ফ্রেজের মধ্যে আমরা নাউন ফ্রেজ বলতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি, অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি, আবার আমরা বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ, আমরা বলতে পারি তোমার কনজাংশনাল ফ্রেজ। ঠিক আছে, এটা এবার দেখো নাউন ফ্রেজ আমরা কি করে বুঝবো। তো একটা জিনিস বোঝো, আমি যে কারণে তোমাদেরকে পার্টস বেশি ভালো করে পড়তে বলছি, হোয়াট ইজ নাউন। তো যদি আমার নাউন সম্বন্ধে কনসেপ্ট না ক্লিয়ার থাকে, তো আমরা কিন্তু নাউন ফ্রেজ বুঝতে পারবো না। ঠিক আছে, তো নাউন কোথায় কোথায় বসে বা নাউন কি, দেখো নাউন আর নাউন ফ্রেজের মধ্যে পার্থক্য কি। ঠিক সিমিলারলি আমি যখন নাউন ক্লজ সময় তোমাদেরকে দেখাবো সাবঅর্ডিনেট নাউন ক্লজ, তখন কিন্তু এটাই তোমাকে আমি বলবো যে আগে দেখো নাউন কি আর নাউন ক্লজ কি। নাউন কিন্তু একটা শব্দ, আর নাউন ক্লজ তুমি আগেই পড়েছো গ্রুপ অফ ওয়ার্ডস, অনেকগুলো শব্দের সমষ্টি। দেখো ক্লজে কি থাকে, বাইন্ডার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মিনিমাম 4টে ওয়ার্ড তো থাকবেই। ঠিক আছে, আর নাউন কি বললাম, একটা শব্দ। তো নাউন ক্লজ একাধিক শব্দের সমষ্টি। তুমি এক্ষুনি শিখলে ফ্রেজও শিখলে বাক্যাংশ, তো সেখানে মিনিমাম একের বেশি ওয়ার্ড থাকবে। এই ক্লাস্টার অফ ওয়ার্ডস, এই গ্রুপ অফ ওয়ার্ডস তুমি যা খুশি বলতে পারো। তো মিনিমাম 2খানা ওয়ার্ড থাকবে, আমরা অ্যাট নাইট পেলাম, ইন দ্য মর্নিং পেলাম, তো 3টে 2টো করে ওয়ার্ড থাকলো। তো নাউন কিন্তু একটা শব্দ হবে। ঠিক আছে, তুমি নাউন পাবো না, তুমি ধরো বলছো যে আই হ্যাভ আ পেন,
দেখো পেন ইটস এ নাউন, কিন্তু তুমি যখনই এই পেনটাকে দিয়ে তুমি যদি মনে করো যে তুমি একটা গ্রুপ অফ ওয়ার্ডস বানাতে পারবে, তখন তুমি পেনটা তুমি ফ্রেজ কিংবা ক্লজে আনতে পারবে। তো নাউন একটা শব্দ, আর নাউন ক্লজ যদি হয় তো সেখানে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে। নাউন একটা শব্দ, নাউন ফ্রেজও সিমিলারলি একাধিক শব্দের সমষ্টি। এইবার আমরা সেন্টেন্সে নাউন যেখানে যেখানে লিখি, ঠিক সেই সেই জায়গাতে যদি আমরা ওই ফ্রেজটাকে বসাতে পারি, নাউন ফ্রেজটাকে, তো ওরা নাউন ফ্রেজ হয়ে যাবে। যেমন তুমি ধরো বলছো কোনো একটা, রাম ইজ হিয়ার, রাম ইজ হিয়ার, রাম এখানে আছে। তো এখানে দেখো হিয়ারটা কিন্তু অ্যাডভার্ব। আমরা জানি হিয়ার হচ্ছে অ্যাডভার্ব, কারণ আমরা ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে বা কখন দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পাই। ঠিক আছে, তো রাম এখানে আছে, কোথায় আছে? এখানে। তো এখানে হলো অ্যাডভার্ব। এবার হিয়ার তো একটা শব্দ, তো অ্যাডভার্ব হয়ে গেল। এবার তুমি যদি অ্যাডভার্ব ফ্রেজ করতে চাও, তখন তোমায় কিন্তু হিয়ারটাকে পাল্টাতে হবে, পাল্টিয়ে একটা গ্রুপ অফ ওয়ার্ডস করতে হবে। রাম ইজ ইন দিস প্লেস, রাম এই জায়গাতে আছে। তাহলে যে ইন দিস প্লেস একসঙ্গে বললাম, তো ইটস অ্যাডভার্বিয়াল প্লেস। প্রশ্ন করো ভার্বকে, কোথায় আছে? এখানে আছে। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা। এখানে দেখো তিনটে বাক্য আমরা লিখেছি, ফ্রেজ নিয়ে বলছি যে নাউনের সঙ্গে নাউন ফ্রেজের পার্থক্যটা করে বড়। প্রথম বাক্যে দেখো টি হচ্ছে নাউন, চা। তো নাউন একটা শব্দ, আমি যদি মনে করতে পারি এবার টিটাকে আমি একটা ফ্রেজ করব, গ্রুপ অফ ওয়ার্ডস করতে পারবো। যদি গ্রুপ অফ ওয়ার্ডস করতে পারি তো ইট উইল বি নাউন ফ্রেজ। কেমন দেখো, আই টুক এ কাপ অফ টি। দেখো টোটালটা হয়ে গেল ফ্রেজ। তুমি প্রশ্ন করো, আমি নিলাম, প্রশ্ন করো। দেখো আমরা কি জানি যে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। তো আমি নিলাম, কি নিলাম? এক কাপ চা। তুমি যখন এক কাপ চা বলবে, দেখো একবারই কিন্তু বলবে এ কাপ অফ টি। তুমি বলবে না এভাবে যে আই টুক এ কাপ অফ টি, এরকম কখনো বলবে না। তুমি এভাবে বলবে ইংরেজিটা, আই টুক এ কাপ অফ টি। তো এই টিটা হলো একটা ওয়ার্ড, তো ইটস আ নাউন। এখানে দেখো গ্রুপ অফ ওয়ার্ডস, সো ইটস আ ফ্রেজ, নাউন ফ্রেজ। ফ্রেজ কেন বললাম? বিকজ এর মধ্যে কোনো ভার্ব নেই। যদি এর মধ্যে কোনো ভার্ব থাকতো, সো ইট শুড বি ক্লজ। যদি এর মধ্যে কোনো ভার্ব চলে আসতো তো ক্লজ হয়ে যেত, ইটস আ নাউন ক্লজ। এবার দেখো হি স আ ফার্স্ট ট্রেন। তো এখানে ফার্স্ট কি? অ্যাডজেক্টিভ, দ্রুতগামী ট্রেন। প্রশ্ন করো, নাউনকে আমরা জানি নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তো ট্রেন হচ্ছে নাউন, প্রশ্ন করলাম কেমন ট্রেন? দ্রুতগামী ট্রেন। ফার্স্ট ট্রেন অ্যাডজেক্টিভ, একটা ওয়ার্ড। তুমি যদি এবার ফার্স্টটাকে বাড়িয়ে গ্রুপ অফ ওয়ার্ডস করতে পারো, শুড বি ফ্রেজ। যেমন দেখো হি স আ ট্রেন, করছি দেখি হয় কিনা। হি স আ ট্রেন অ্যাট টপ স্পিড। তাহলে ফার্স্ট মানে খুব দ্রুত, তার মানে কি হলো? অ্যাট টপ স্পিড, প্রচন্ড গতিতে। দেখো অ্যাট টপ স্পিড ইটস আ ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ একটা শব্দ, আমি যখনই ওটাকে বাড়িয়ে একাধিক শব্দে পরিণত করছি বাট উইদাউট এ ভার্ব, ইটস আ ফ্রেজ। ঠিক আছে, কিন্তু বাক্যের মানে চেঞ্জ করলে হবে না, যেন মানে না উল্টো পাল্টা হয়ে যায়। এখানে চলে আসো, এখানে রেঞ্জ দেখো ভার্ব, কি মজার জিনিস দেখো, রেঞ্জ হচ্ছে ভার্ব, একটা ওয়ার্ড। তুমি যদি এই ভার্বটাকে বাড়িয়ে দিতে পারো, লাস্টার অফ ওয়ার্ডস করে দিতে পারো, শুড বি ভার্বাল ফ্রেজ। কেমন দেখো, তুমি এরকম বহু বাক্য লিখেছো টেন্সে, ইট হ্যাজ বিন রেইনিং, আসছে। তো এখানে দেখো হ্যাজ বিন রেইনিং ইটস এ গ্রুপ অফ ওয়ার্ডস, তিনটে শব্দের সমষ্টি। তো এখানে ভার্ব ছিল একটা ওয়ার্ড ছিল, ভার্ব হয়েছিল। যেই গ্রুপ অফ ওয়ার্ডস করে দিলাম, সো ইট বিকেম ফ্রেজ। ক্লিয়ার না? ঠিক সিমিলারলি তুমি যখন এরকম কোনো অ্যাডভার্ব নিয়ে ভাববে, আমি এটাকে বললাম হিয়ার দিয়ে বাক্য বলেছি অ্যাডভার্ব দিয়ে, প্রিপোজিশন নিয়ে ভাববে, তো পার্টস অফ স্পিচের সঙ্গে ফ্রেজের ডিফারেন্স হচ্ছে একটা, নাউন যদি ধরো তো নাউন একটা শব্দ, তো ফ্রেজ গ্রুপ অফ ওয়ার্ডস। তুমি এখানে টি একটা শব্দ পেয়েছিলে, নাউন পেয়েছিলে, তুমি যে টিটাকে বাড়িয়ে দিলে এ কাপ অফ টি, গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে গেল, ইটস আ ফ্রেজ। ফ্রেজ কেন? বিকজ এখানে কোনো ভার্ব নেই। যদি এর মধ্যে কোনো ভার্ব থাকতো, ইট বিকেম ক্লজ। বুঝতে পারলাম? সো এই হচ্ছে শর্টে ক্লজ এবং ফ্রেজের মধ্যে ডিফারেন্স। এবার যে যত ভালোভাবে পার্টস অফ স্পিচ জানবে, যে যত ভালোভাবে সেন্টেন্সের কর্তা ক্রিয়া কর্ম বের করতে পারবে, তার তত ভালোভাবে সে ক্লজ এবং ফ্রেজ আরো বুঝতে পারবে।
নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব যে নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ নিয়ে ডিটেলসে আলোচনা করার। থ্যাংক ইউ সো মাচ।